আইপিএল 2026 সেই যুদ্ধ আবার শুরু হয়ে গেছে। অক্টোবর নভেম্বর চলে এসছে মানে আইপিএল এর যুদ্ধ চালু হয়ে গেল। অকশন ডেট অনেকটা লেট হয়ে গেল। হ্যাঁ, অকশন ডেট আইপিএল এর চলে এসছে, মানে প্রবাবলি এর মধ্যেই হবে, ধরে রাখুন শিওর। তারপরে আইপিএল এর বিভিন্ন ইম্পর্টেন্ট টিম যেমন সিএসকে কিছু প্লেয়ার রিলিজ করতে পারে সেই নিউজ এসছে, প্লাস দিল্লির, প্লাস হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস, এগুলো থেকে ইম্পর্টেন্ট কিছু নিউজ আছে। ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। প্লাস ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের যে টেস্ট চলছে ওইটারও রিভিউ নিয়ে আমরা আলোচনা করব। ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের টেস্টটা এমনই একটা টেস্ট চলছে না, কেউ দেখতেও চাইছে না, কেউ কথাই বলতে চাইছে না। কি হলো? আদৌ কি খেলা উচিত ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে? তো আমি এটাই বুঝতে পারছি না, এটা একটা কোশ্চেন মার্ক, এটা লাস্টে বলবো। আমি একটা জিনিস দেখলাম, তোর ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের মাঠ তো খালি খালি, একদম পুরো খালি খালি খালি, ঠিক আছে। আর রোহিত শর্মা প্র্যাকটিসে গেছে শিবাজি পার্ক স্টেডিয়ামে, তার থেকে বেশি লোক চলে আসছে দেখতে। কোথায় গেছে তাহলে? তারপরে সেই রঞ্জির কথা বললামই না, আবার বিজয় হাজারে খেলতে হয়তো এই মাঠে একটা সময় বিরাট কোহলি একটা ম্যাচ রঞ্জি খেলতে এসেছিল, একটা ম্যাচে কি ভিড় ছিল। তো যাই হোক, আমরা প্রথমে যে মেন হট টপিক সেটা হচ্ছে আইপিএল এর অকশনের ডেট কিন্তু চলে এসেছে। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী আইপিএল 2026 এর অকশন হতে চলেছে 13ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বরের মধ্যে। 13 তারিখ শনিবার, 14 তারিখ হচ্ছে রবিবার। আমি যা আশঙ্কা করছি মোটামুটি 13 থেকে 14 এর মধ্যেই হয়ে যাবে অকশনটা, ঠিক আছে। অলরেডি অক্টোবর পড়ে গেছে, প্রত্যেক বছরই আমরা দেখি ডিসেম্বরে একটা না একটা ডেট আসেই। আর হচ্ছে নভেম্বরের 15 তারিখ কিন্তু একটা ডেট, যার মধ্যে প্রত্যেকটা টিমকে বলা হয়েছে তাদের রিটেনশন লিস্ট, যারা রিলিজ করতে চায়, রিটেন করতে চায়, তাদের প্লেয়ারের লিস্ট কিন্তু জমা করতে হবে। এই হচ্ছে অকশনের উপরে যে নিউজটা ছিল। আর তোর নভেম্বরে স্বাভাবিক কথা, এটা তো নভেম্বরেই হয়, রিটেনশন প্লেয়ার লিস্ট নভেম্বরে হয়। তো আর সিএসকে ফ্যানেরা যার জন্য ওয়েট করছে, সিএসকে কিন্তু এখানে অনেক ঘরের প্লেয়ারদের সব চেঞ্জ করে ফেলছে, মানে নতুন করে আবার রিবিল্ড করছে টিমকে ইয়াংস্টারদের নিয়ে। গত বছর আমরা দেখেছি উর্ভিল প্যাটেল, তারপর হচ্ছে তোর আনশুল কাম্বোজ, আয়ুষ মাত্রার মতো প্লেয়ারদের নিয়ে, ডেভিস, কিন্তু ওরা কিন্তু অলরেডি ভালো প্লেয়ার অলরেডি পেয়ে গেছে কিছু। তো যদি আমরা বলি যে কাদের কাদের রিলিজ করছে টিম, তোর সিএসকে, বিজয় শঙ্কর, ঠিক আছে, আমাদের তিন কাকু আছে প্রথমে, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠী, আর হচ্ছে তোর কে আছে দীপক হুডা। তিনজন আছে দেশি, আর বিদেশি হচ্ছে তিন ছাগলকে রিলিজ করে দিচ্ছে, এটা একদম কনফার্ম। আর যদি বিদেশির মধ্যে বলি, বিদেশির মধ্যে স্যাম কারান আছে আর ডেভন কনওয়ে আছে। ডেভন কনওয়েটা আমি অতটা শিওর না যে ডেভন কনওয়ে কিন্তু সিএসকে এর একজন পার্মানেন্ট প্লেয়ার হতে পারে, ছিল না ছিল। আর ডেভন কনওয়ে এখন টি20 ফর্ম নেই না, 6 কোটির উপরে কিন্তু তার, হয়তো ছেড়ে দিয়ে আবার কিন্তু ওটা আলাদা, হয়তো 1 কোটি বেস্ট প্রাইসও পেয়ে যাবে। এটা বলা যায় না। আর আশ্বিন তো আছে, আশ্বিন ছাড়লে প্রায় 9.5 কোটির উপরে ফ্রি হয়ে যাবে টাকা। 25 কোটি নিয়ে কিন্তু সিএসকে এবার অকশনে যেতে চলেছে, 25 কোটির একটা বড় অ্যামাউন্ট, মানে কিন্তু সবচেয়ে বিগ বাজেটে ওরা বসছে আর কি অকশনে। আর হচ্ছে আগে আর বাকি মনে কর 5 কোটি আগেরই ধরলাম আমি, মোটামুটি 30 কোটি নিয়ে নামতে যাচ্ছে। কিন্তু আমার একটা কোশ্চেন আছে এখানে, এতগুলো প্লেয়ার যে ছাড়বে সিএসকে, লাইক টু লাইক প্লেয়ার পাবে তো? হয়তো পাবে না লাইক টু লাইক, কিন্তু 5টার মধ্যে 4টে কিন্তু ব্যাটসম্যান ছাড়ছে সিএসকে, একটা অলরাউন্ডার ছাড়ছে। অনেক খবর কিন্তু আসছে, এমন প্লেয়ারও হয়তো ছেড়ে দেবে যেগুলোর জন্য সিএসকে পুরো চোখ আছে। একটা প্লেয়ার আছে যেটা এখানে নেওয়ার ক্ষমতা রাখছে এখন সিএসকে, সেটা হচ্ছে ক্যামেরন গ্রিন। এটা কিন্তু বড় টার্গেট, প্রত্যেক সবথেকে হট প্রপার্টি এবার ক্যামেরন। অনেক আছে, অনেক প্লেয়ার, সবথেকে হট প্রপার্টি। সিএসকে এর বোলিং লাইনআপ কিন্তু শর্টেড আছে। হ্যাঁ, ওখানে তো আনশুল কাম্বোজ, পাথি রানা আছে, তারপর হচ্ছে খালিল আহমেদ আছে, নূর আহমেদ আছে, ঠিক আছে, তারপর শ্রেয়াস গোপাল, এরকম বোলিং মোটামুটি একটা ডিসেন্ট বোলিং লাইনআপ আছে। এখানে কিছু খুব একটা চেঞ্জ করার প্রয়োজন নেই, লাগবে যেটা সেটা হচ্ছে ব্যাটার্স ইম্পর্টেন্ট সেইখানটায়। কারণ হচ্ছে স্লট করতে হবে। সবথেকে বড় একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে সিএসকে এর জন্য ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু, ঋতুরাজ গায়কোয়াড় চলে আসবে ওপেন হিসাবে, একদম সলিড। আর ওপেনে ক্যাপ্টেন আর আয়ুষ মাত্রে, ও তো ক্যাপ্টেন, ও তো যেইভাবে খেলা দেখালো, ঋতুরাজ আর কিন্তু আয়ুষ মাত্র ওপেনিং জুটি কিন্তু এই বছর হিট হতে চলেছে। আমরা সিএসকে ফ্যান না, সিএসকে ফ্যান হই না হই, আমাদের কথা, আমাদের দায়িত্ব হচ্ছে খবর পৌঁছানো, আমরা পৌঁছে দেব। মানে এবার কিন্তু টিমটা সলিড হতে চলেছে, টিম কিন্তু সলিড হবে। ডেভাল রাভিস আছে মিডল অর্ডারের জন্য, ডেভাল রাভিস তো স্বপ্নের ফর্মে রয়েছে একদম। টি20 মানে এখন সবথেকে বেশি স্ট্রাইক রেটে খেলে, অভিষেক শর্মার পরে যদি কেউ থেকে থাকে সেটা ডেভাল রাভিস, বিশাল ফর্মে রয়েছে। আর হচ্ছে তোর শুধু সিএসকে না, এই ছিল সিএসকেটা, এরপরে শুধু সিএসকে না, দিল্লি আর লখনৌ থেকে কিছু নিউজ বেরিয়ে আসছে। যেমন দিল্লি, যেমন টি নটরাজন আর হচ্ছে তোর মিচেল স্টার্ক, এই দুটো প্লেয়ার আছে যাদেরকে রিলিজ করতে চলেছে এই মুহূর্তে। সবথেকে বড় এটা নিউজ
নিউজ, এটা কিন্তু কোনো কনফার্মেশন আমরা দিচ্ছি না, ঠিক আছে? এটা এরকম একটা খবর বেরিয়েছে। আর লখনৌটা আমি বলে নি আগে, তারপর বল তুই। আর লখনৌ থেকে হচ্ছে যদি বলি আমি, ডেভিড মিলার, আকাশদীপ আর হচ্ছে মায়াঙ্ক যাদব, মানে হচ্ছে এই তিনটে। মায়াঙ্ক যাদব সারা বছর স্ট্রেচারেই থাকে সারা বছর, আমরা কনফার্মই ধরে নিয়েছিলাম যে ওরা রিলিজ করে দেয়। আর সবথেকে বড় কথা, মায়াঙ্ক যাদব 11 কোটি টাকা দিয়ে রিটার্ন করেছিল, সেখানে যদি ছেড়ে দেয়, আর এরম মানে চোটপ্রণ, মানে তোর এরকম ধরনের যে চোট প্রবণতা যাদের রয়েছে, তাদেরকে এত টাকা দিয়ে কেউ কিনবে না। না মোহাম্মদ শামিকে দেখেছি আমরা আগের বছর, সেমই তাই। এই যে দিল্লির বল না, দিল্লির যে মিচেল স্টার্ক আর হচ্ছে নাটরাজনকে তো বসিয়ে রেখেছে একদম সেম। কিন্তু যদি তুই ভাবিস, নাটরাজনকে কিন্তু ছাড়ার কথা না, কিন্তু নাটরাজন তো আগের বছর খেলেনি না। কিন্তু কি বলেছিল বলতে, কোচ আমার মনে আছে, কোচ কি বলেছিল যে আমরা মানে পাগল না যে 10-12 কোটি টাকা দিয়ে এরকম নাটরাজনের মতো বোলার কিনে আমাদের টিমে জায়গা হচ্ছে না, বা হচ্ছে প্রথম দিকে চোট ছিল এর জন্য খেলাতে মানে আইপিএল একটা এমন হয়ে গেছে যে যদি কেউ 10 কোটি টাকা দিয়ে কিনে, পারফরম্যান্স যদি একটুখানি ইয়ে হয়, ড্রপ হয়, এখন আর কোনো সিন নেই, এখন কারণ হচ্ছে সিএসকে প্রথমে গেল কি তো ইয়েতে তোর হচ্ছে তো কে আরে তোর হচ্ছে মিচেল স্টার্ক তাহলে কি হলো, ওকে রিলিজ করে দিলে এত কোটি টাকা দিয়ে, 24 কোটি 25 কোটি টাকা দিয়ে, ভালো হোক না। তো এই ছিল আইপিএল এর কিছু নিউজ। আপনারাও জানাবেন যে আপনাদের কি মনে হয় নাটরাজনকে ছাড়তে পারে কিনা, বা আপনাদের মতামত জানাবেন কমেন্টে। তো এখন যেটা সবথেকে বোরিং টপিকটা যেটা আমরা আসছি, এটা করবি? হ্যাঁ, না হালকার উপরে ছেড়ে দেবো, ভিডিও ছেড়ে যাবেন না, কিন্তু ছেড়ে যাবেন না মাঝখানে। আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। হ্যাঁ, যদি কিছু বলি আমরা ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ নিয়ে বলতে চাই। এখানে 2 দিন হয়ে গেছে, পুরোপুরি ইন্ডিয়ার ম্যাচ, ইন্ডিয়ার খেলা, ইন্ডিয়ার ঘুমিয়ে রয়েছে, ম্যাচও ঘুমিয়ে রয়েছে। হ্যাঁ, সিরিজ রয়েছে। প্রথম দিনে 300 সামথিং করেছিল, সেকেন্ড দিনে মানে এখন মনে হচ্ছে ইন্ডিয়া যদি টসে জেতার পর আমি কি মনে করেছি বলতো, যুদ্ধ চলবে মানে ইন্ডিয়ার ব্যাটারের। আমি সিরিয়াস, আমি কি হয়েছিলাম বলতো, আমি কি হয়েছে, শ্রীলঙ্কার একটা 929 রান না কত রেকর্ড আছে না, এটা কিন্তু একটা এক্সপেরিমেন্ট করা উচিত ছিল যে কত দূর অবধি যেতে পারে। গম্ভীর আর ছুটি দেবে, রাতে ছুটি দেবে না, ছোট ছেলে পেলে তো এখন সব টিমে বাড়ি চলে যায় এরকম। মানে নামার পর আমি দেখছি শুধু এটাই যে কে কত রানে, ঠিক আছে, ইনিংসটা ছাড়ছে। মনে হচ্ছে যে প্রত্যেকটা প্লেয়ার আসছে যে ফর্মে ছিল না, সবাই ফর্ম ধরছে এখানে, ফর্মে। কিন্তু আনলাকি হচ্ছে জয়সওয়াল। জয়সওয়ালের কথা আসছে, জয়সওয়ালের কথা বলতে চাই আমি। কি প্লেয়ার সিরিয়াসলি, মানে এত অল্প বয়সে, 23 বছর বয়স মাত্র, 23 বছর বয়সের মধ্যে কি রেকর্ড করেছে, মানে ক্রেজি রেকর্ডস। তাই হ্যাঁ, দেখছিলাম 7খানা সেঞ্চুরি হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, 7খানা সেঞ্চুরি হয়ে গেছে 23 বছরের মধ্যে। যদি 23 বছরের মধ্যে যদি কোনো প্লেয়ার সবথেকে বেশি সেঞ্চুরি করে থাকে, সেটা ছিল সচিন তেন্ডুলকার, 11খানা। আর এখানে জয়সওয়াল সেকেন্ডে রয়েছে। তাছাড়াও 71টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, 3000 রান কমপ্লিট জয়সওয়ালের, ঠিক আছে। এর উপরে একমাত্র 69 ম্যাচে 3000 রান কমপ্লিট করেছিল একটাই প্লেয়ার, সেটা হচ্ছে সুনীল গাভাস্কার। এরকম আরো অনেক রেকর্ড আছে, অনেক রেকর্ড আরো ভাঙবে, আরো ভাঙবে। কিন্তু ব্যাড লাক, 175 আউট হয়ে গেল। ওই রান আউটটা রান লাগে, ওটা ঠিক আছে, ওটা কম্বিনেশনের কথা ভুল হয়েছে। सुल्तान, अबे रुक, सुल्तान, क्या कर रहा है? अबे क्या लगता है? अबे लग रहा है, छोड़ी, अबे রান আউট করবা দিয়া, নালে 200 কনফার্ম ছিল, কনফার্ম ছিল। সবাই টুইট করছে, দেখলাম সেওয়াগ বলছে যে 300 রেকর্ড ভাঙলে জয়সওয়ালই ভাঙবে। আমরা তো তাই ভেবেছি যে আজ সারা দিন খেলে মোটামুটি একটা 300, আর 200 করলে না এত তাড়াতাড়ি ডিক্লারেশন দিত না, কারণ হচ্ছে একটা প্লেয়ারকে কনফিডেন্স দেওয়ার জন্য খুব বড় কিন্তু এই জিনিসটা দরকার। না, এটা করতো। আর শুভমান গিল খেলেছে, যারা ব্যাটিংই হয়েছে ইন্ডিয়ার, আর কি হয়েছে আর কিছু বলার নেই। শুভমান গিলের কথা কি বলবো, প্রিন্স একদম ক্যাপ্টেন হিসাবে 12টা ইনিংস খেলেছে, মাত্র 1000 রান অলরেডি কমপ্লিট করে ফেলেছে। 5টা সেঞ্চুরি, 5টা না 6টা সেঞ্চুরি করা আছে, 5টা সেঞ্চুরি আছে, ঠিক আছে। তারপরে মানে ক্যাপ্টেন্সি পাওয়ার পরে কি রকম রূপ দেখালো, কেউ ভাবতেও পারিনি। এটা মানে 35 এর এভারেজ ছিল, এখন 43-44 এর এভারেজ, 50 ছুঁয়ে ফেলবে যেভাবে ফর্মে আছে, অবশ্যই ছুঁয়ে ফেলবে। তারপরে ইন্ডিয়ায় খেলা, এরপরে সাউথ আফ্রিকা টেস্ট তো আছে। বুঝিস তো, এটা যখন রাজার মুকুট যখন মাথায় ওঠে না, তার মানে বিরাট কোহলি সেম ছিল, ঠিক আছে। মানে এগুলি ভাই একটা মানে যাকে বলে প্রতিচ্ছবি, ঠিক আছে। আর ছাড়লে তার একটা জায়গা আসে, কেউ না কেউ আসে। আর ব্যাটসম্যানদের মধ্যে আর সাই সুদর্শন 3 নম্বরে যে ওকে ব্যাক করেছে, এটা দেখে ভালো লাগলো আমার, ঠিক আছে। 3 নম্বরে ব্যাক করেছে, 87 রান করেছে, ঠিক আছে। আউট হয়ে গেছে, এগুলো হতেই পারে, দেয়ার ইজ মোর টু কাম, ঠিক আছে। মানে ওখানে রান আসছিল না,
হ্যাঁ সবাই সাপোর্ট দিয়েছে। হ্যাঁ ধূপ জুড়ে এলো টুকটাক 40-44। তবে আরেকটা নীতিশ কুমার এদিকে যে আগের দিন যে ম্যাচ ব্যাট করতে পারেনি, একটাই তো ইনিংস পেয়েছিল ইন্ডিয়া। আমি তো ভেবেছিলাম জাদেজা নামবে, তো সব মিলে আর কি 518, ঠিক আছে। এখানে ভেবেছিলাম আরো 2-3 রান হবে, ঠিক আছে। না আমরা তাই ভেবেছিলাম যে ব্যাটিং টেস্ট করাবে, আমি আর খেলবো না, ছেড়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে না ম্যাচ। তো 140 রানে ওদের 4 উইকেট পড়েও গেছে। ভিভ রিচার্ডস আর হচ্ছে তো ব্রায়ান লারা খেলা দেখতে এসেছিল, একটু মানিজ্জত রক্ষার্থে একটু দেখিয়েছে খেলা। ভালো লেগেছে, ওয়েস্ট ইন্ডিজের লেজেন্ডরা এসেছিল। হ্যাঁ এই কালকের মধ্যে অল উইকেট হয়ে যাবে, প্রথম ইনিংসে অল আউট হয়ে যাবে। এবার মানে সবচেয়ে কোশ্চেন মার্ক হচ্ছে ওরা কি ডিক্লেয়ার আবার কি ফলো এটা ডিপেন্ড করছে মোটামুটি 3, ওটাই কিন্তু একটা টার্গেট ইন্ডিয়ার, যে ফলো অনে ভাই ফলো অন দেব, ফলো অন দিয়ে তাড়াতাড়ি বাড়ি যাব, ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট দেব, বাড়ি যাব, হয়তো বাড়ি যাব। আর আমার কোথাও মনে হচ্ছে পরের দিন হয়তো এক ইনিংস যাবে কিনা সন্দেহ আছে, দেখা যাক কি হবে, বলা যাচ্ছে না। তবে পিচ স্লো হয়ে গেছে আগে থেকে, বাউন্স নেই পিচে, পুরোপুরি স্পিন হয়ে গেছে, পুরোপুরি স্পিনিং পিচ হয়ে গেছে। জাড্ডুর বলই দেখতে পাচ্ছে না, 3টা উইকেট জাড্ডুর, আর ওদের একটা ওয়ারিকান যে ওই উইকেট পেয়েছে। তো আর বেশি ঘানাবো না এটা নিয়ে, ঠিক আছে। এমনিতে দেখছে না কেউ অত ইন্টারেস্টেড না। তো এই ভিডিও এটুকুই ছিল, আইপিএল এর নিউজ এইটুকুই ছিল। আমরা এরকমই খবর নিয়ে আসি, লেটেস্ট নিউজ। প্রত্যেকটা আইপিএল এর কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে, প্রত্যেকটা জিনিসের আপডেট আপনাদের কাছে কিন্তু আমরা পৌঁছে দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরপর আরেকটা ভিডিও নেব, রোক ইজ ব্যাক, ঠিক আছে। যাই হোক, তো প্রত্যেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ধরনের ভিডিও আমরা কিন্তু রেগুলারিটি মেনটেন করে দিতে রাখছি, এবং আপনারা সাপোর্ট করলে আমরা এরকম ভাবে মোটিভেট হব। তো দেখা হচ্ছে আপনাদের পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আজকের মতো বাই।